প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশ রাজনীতির বর্তমান যে অবস্থা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আনিস আলমগীর, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, আপনাকেও স্বাগত জানাই। আনিস আলমগীর, আপনি জানেন যে এখন বোধহয় সবচেয়ে আলোচনার বিষয় বোধহয় শিক্ষার্থী বা তরুণরা যারা নতুন একটা রাজনৈতিক দল নিয়ে আসছে। তা আমরা নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা করব। তার আগে ছাত্রদের যে নতুন একটা সংগঠন আত্মপ্রকাশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে থেকে, এবং শুরুটা কিন্তু মানে ঘোষণার ঘিরেই বিক্ষোভ, হাতাহাতি, মারামারি হয়েছে। তো ছাত্রদের নতুন সংগঠন আত্মপ্রকাশ এবং শুরুটা এই ধরনের শুরু কিভাবে ব্যাখ্যা করবেন? এই ধরনের শুরুর একটা প্রথমত আমি ওয়েলকাম করছি তাদেরকে। নতুন একটা চিন্তাধারা নিয়ে তারা চিন্তাভাবনা নিয়ে তারা নতুন একটা যাত্রা করতে চাচ্ছে। প্রথমত তারা বলছে যে আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করব না। জানি না সামনে তাদের কী পরিস্থিতি দাঁড়ায়, বাট সবাই জানে যে এরা নতুন যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে তাদের সঙ্গে এদের সম্পর্ক আছে এবং সরকারেরও কিছুটা আশীর্বাদ তাদের জন্য আছে, এটা ধারণা করা হয়। কিন্তু তারা তাদের কার্যক্রম কি করবে সেটা সামনের দিন দেখা যাবে। শুরুতে এই যে এটা তাদের মধ্যে যে আপনি ক্ল্যাশ দেখলেন শুরুতে আজকে, সেটার মূল হচ্ছে যে ক্ষমতায় যেতে তো সবাই চায়, পদপদবি সবাই চায়। পদপদবি না হলে তো একটা লোক নিজেকে প্রকাশ করতে পারে না। অনেক সময় প্ল্যাটফর্ম না থাকার কারণে অনেকেই স্থিমিত হয়ে যায়, অনেক প্রতিভাই শেষ হয়ে যায়। তো সেই জায়গায় তারা চাইতেই পারে। এটা তো একটা গণতান্ত্রিক প্রসেস যে বঞ্চিতরা যদি, এখানে আমি যেটুকু শুনলাম বঞ্চিতরা এখানে ইয়ে করেছে, বিক্ষোভ করেছে। তো বঞ্চিতরা তো সবসময় বিক্ষোভ করবেই, কিন্তু মূল নেতৃত্বে যাতে ঐক্যবদ্ধ থাকে, যাতে ফাটল না ধরে এবং বঞ্চিতদেরকেও যাতে অ্যাড্রেস করা হয়, তাদের কি বঞ্চনা যদি ন্যায্য হয় সেটা অবশ্যই অ্যাড্রেস করা উচিত। তাই বলে ডক্টর ইউনূস সরকারের মতো সবাই দল বেঁধে বেঁধে রাস্তায় নেমে দাবি যদি জানাতে থাকে, সবাই যদি নেতা হতে চায়, সেটাও নিশ্চয়ই অ্যাকসেপ্টেবল হবে না। জি, রনি ভাই, আপনি কিভাবে দেখেন ছাত্রদের এই যে ছাত্র সংগঠন আত্মপ্রকাশ এবং সেখানে শুরুতে মারামারি যেটা হয়েছে? অসন্তোষ থাকতেই পারে এটা শুরুতে, কিন্তু আমি যেটা জানতে চাই এদের ছাত্র সংগঠন অন্য ছাত্র সংগঠনের সাথে এদের কোনো পার্থক্য আপনি কি মনে করেন যে কোনো পার্থক্য হবে? দেখেন, ধন্যবাদ যে যেখান থেকে আমাদের কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা, সহ-আলোচককে অভিনন্দন। দেখেন, আমাদের এখানে তো আমরা বারবার যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো আমাদের এখানে কিন্তু রাজনীতি দরকার। এখন দল, আমার মনে হয় দলকে ওই অর্থে দরকার আছে। দলের ব্যাপারটা পরে, দল কেন? যখন আপনি মনে করেন যে আপনার একটা রাজনীতি আছে এবং সেই রাজনীতিটাকে একটা সাংগঠনিক রূপ দেওয়া দরকার, সেক্ষেত্রে আপনার একটি দল করার প্রয়োজন। এখন আজকে যে প্রশ্নটি আপনি করলেন যে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ তারা 2 দিন আগেই করলো, মানে আজকে যেটা আত্মপ্রকাশ হলো, একটু হাতাহাতির ঘটনা এবং একটু সমস্যা, অনেক ধরনের খবর আমি দেখছি কয়েকটা, কিন্তু এক এক রকম খবর। কেউ বলছে মারামারি, কেউ বলছে ধাক্কাধাক্কি, কেউ বলছে হাতাহাতি। যাই হোক, এই অবস্থার মধ্যে কিন্তু দল ঘোষণা হয়েছে, দলের নাম তারা দিয়েছে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেই দল, এবং 2 দিন পরে আপনার দল ঘোষণা হবে। তো যে রাজনৈতিক দলটি ঘোষণা হতে যাচ্ছে বা ঘোষিত হবে, তারই ছাত্র উইং হিসাবে হয়তো এটা কাজ করবে। সেটা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। তো এখন এটা ঘোষণাকে কেন্দ্র করে যে এই ধরনের লেজুর ভিত্তি হলো, লেজুর ভিত্তি কথাটা ধরেন এটা খুবই একটা কি বলবো, একটা ফালতু কথা। হ্যাঁ, লেজুর ভিত্তি বললে কিছু না, পলিটিক্স দরকার আপনার। হ্যাঁ, এখন পলিটিক্যাল আইডিয়া তো হাজার থাকে। আপনি তাহলে ছাত্র যে রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগের যে আমি আপনাকে পলিটিক্যাল আইডিয়া, আমরা তাহলে কেন বলি সেটা লেজুর? আমি আপনাকে বলি পলিটিক্যাল কারা লেজুর ভিত্তি বলে, যারা রাজনীতি বুঝে না তারা লেজুর ভিত্তি বলে। বা পলিটিক্যাল আইডিয়া কি হাজার থাকে একটা সমাজে? 2-3টে আইডিয়া থাকে। আপনি নতুন যারাই বলুক, আপনার ব্যাপারটা বুঝতে হবে। তো আপনি যখন একটা রাজনীতি, দেখুন এই যে সংগঠনের কথা বলতেছি, আপনি সংগঠন করতেছেন, সংগঠন করা আর রাজনীতি করা তো এক জিনিস না। ধরেন আপনি রাজনীতি করতে গেলেন, রাজনীতি কথাবার্তা বলতে গেলেন, কিন্তু আপনার পজিশন হয়ে যাচ্ছে জামাতের মতো, হয়ে যাচ্ছে বিএনপির মতো, তাহলে তার রাজনীতি হইল না, আপনার একটা আলাদা সংগঠন করাই হইল। এবার সেই সংগঠনে আপনি ভোটের মাঠে যান, পাবলিকের কাছে যান, জনগণের কাছে যান, দেখেন জনগণ কি রেসপন্স করবে না। আপনি একটা প্রেস ক্লাব ভিত্তিক এই প্রেস কনফারেন্স টকশো কেন্দ্রিক একটা দল হয়ে থাকবেন। হ্যাঁ, ফলে দল এবং রাজনীতির মধ্যে পার্থক্যটা আমি
বলার চেষ্টা করতেছি। এখন যারা লেজুর ভিত্তিক বলতেছে, যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, বাম ডান মধ্যপন্থা সব মিলেয়া, ছোট বড় সামাজিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন তথাকথিত, সবগুলোরই একটা রাজনীতি আছে। সেই রাজনীতিগুলো দেখা যাবে কি, এখানে যে সমস্ত প্রতিষ্ঠিত বড় বড় দলগুলো আছে, সেই দলের মতাদর্শিক পজিশনের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। হ্যাঁ, ফলে আপনি একটা সহি শুদ্ধ আলাদা অর্গানিক রাজনীতি করবেন, যেটার সাথে এক্সিস্টিং বড় কোনো পার্টি কোনো সম্পর্ক থাকবে না, এই ধরনের আইডিয়া হলো হুইচ ইজ অ্যাবসার্ড ইউটোপিয়ান আইডিয়া। হ্যাঁ, এটাগুলো লেজুর ভিত্তিক আপনার যেমন ধরেন আপনি কনস্টিটিউশন করলেন, যেমন জামাত যেরকম বললো যে হ্যাঁ ছাত্র শিবির আলাদা সংগঠন, এর দায় মূল সংগঠন নিবে না, শুনতে খুব সুন্দর, কিন্তু পাবলিক পারসেপশন কি তা বলে? জামাত শিবির, এই দেখেন জামাত শিবির, আগে জামাত উচ্চারণ করে তারপরে শিবির উচ্চারণ করে, শিবিরকে আলাদা পলিটিক্যাল আইডেন্টিটি কি মনে করে? এবার ছাত্র দল যদি ঘোষণা দেয় যে হ্যাঁ এর সাথে এইটাকে, এই ছাত্র দলকে বিএনপির মূল সংগঠন মানে জাতীয়তাবাদী দল, বিএনপি কোনোভাবে নিয়ন্ত্রণ করবে না, কোনোভাবে হস্তক্ষেপ করবে না, ইন্ডিপেন্ডেন্ট, মানুষ বিশ্বাস করবে? ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, এইটার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই, এ যা খুশি করবে, একেবারে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, হ্যাঁ, এটা মানুষ বিশ্বাস করবে? করবে না। তো ফলে রাজনীতি আমাদের লাগবে। দেখেন অভ্যুত্থানের পরে আমাদের পুরা পলিটিক্সের একটা প্যারাডাইম শিফট হয়েছে, যেটা আমি বলি এই যে পাটাতন পরিবর্তন, প্যারাডাইম শিফট, এই প্যারাডাইম শিফটের মধ্যে আপনার পলিটিক্স লাগবে। এখন আপনার প্রশ্নের ডিরেক্ট উত্তরটা দেওয়ার চেষ্টা করি যে এই যে ছাত্রদের দল ঘোষণার ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটলো, এটা ঘটাটাই স্বাভাবিক, এতে বিস্মিত হওয়ার কিছু নেই, এবং এটাকে বড় করে দেখারও কিছু নেই, ছোটো করে দেখারও কিছু নেই। কেন স্বাভাবিক আমি বলি, আপনি যদি কি রাজনীতি করতে চান, সেই রাজনীতির আলোকে আপনার ওই রাজনীতিকে সমর্থন করে বা ওই রাজনীতিকে পছন্দ করে এই রকম কমিউনিটিকে, ছাত্রদের মধ্যে হোক, নাগরিকদের মধ্যে হোক, পেশাজীবীদের মধ্যে হোক, যদি আপনি আগে মানে একত্রিত করতেন এবং তাদের সবার সম্মিলিত সম্মতির ভিত্তিতে যদি একটা প্রসেসের মধ্যে যাইতেন, তাহলে হয়তো এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটতো না। যে এই অপ্রীতিকর ঘটনাগুলো ছাত্রদলের কমিটির ক্ষেত্রেও ঘটে। হ্যাঁ, কমিটি ঘোষণার সময় ধরেন একদল চেয়ার ভাঙ্গাভাঙ্গি করে, হ্যাঁ, আরেক দল পিটায়, আরেক দলটা সোয়াই দেয় যারা কমিটি পায় না বা কাঙ্ক্ষিত পদ পায় না। তো এইটা ধরেন অন্য সব দলেই ঘটে, হ্যাঁ, কম বেশি ঘটে। তো এখন এই ঘটনা এখানেও ঘটলো, তার মানে কি আমাদের পলিটিক্যাল যে প্র্যাকটিস, যেইটা চিরাচরিত প্র্যাকটিস, সেই প্র্যাকটিসেরই একটা নিদর্শন আপনি দেখলেন। এতে আকাশ থেকে পড়ার কিছু নেই, কিন্তু এটা এড়ানো কি যাইতো না? সেই জায়গায় মানে আপনি পলিটিক্স থেকে কত খারাপ এইটা মেনশন করার মধ্যে কোনো ফায়দা নাই। কে কত ভালো হইতে পারে তার ফর্মুলা কি, তার ফর্মুলা নিয়ে কথা বলা যেতে পারে। সেই ফর্মুলাটা হলো যে আপনি আপনি একটা নতুন দল করবেন, সেটা ছাত্র সংগঠন হোক বা রাজনৈতিক দল হোক, আপনি আগে একটা পলিটিক্স প্রপোজ করবেন। এবার ওই পলিটিক্সে যারা এগ্রি করবে, যেই কমিউনিটির লোকজন, ছাত্র জনতা, নানা নাগরিক শ্রেণী হোক, পেশাজীবী হোক, তারা ঐক্যবদ্ধভাবে যখন আপনার সাথে আসবে, তখন নেতৃত্ব নিয়ে হানাহানির সংখ্যাটা কম থাকে। যে আপনার কাছে যখন ফিরবো তখন কাছে এই পলিটিক্স নিয়ে প্রশ্ন থাকবে। নতুন ছাত্র দল, ছাত্ররা যে রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে, তাদের পলিটিক্সটা আসলে কি হবে, তাদের কথাবার্তা, এতদিনের যে কথাবার্তা থেকে কোনো ধারণা আপনি পান কিনা, এটা আপনার কাছে জানতে চাইবো। একইভাবে আনিস আলমগীর, আপনি যদি একটু বলেন যে আমরা আসছে তরুণদের যে রাজনৈতিক দল, সেটার জন্য তো দায়িত্ব নেবে, পদত্যাগ করেছে নাহিদ ইসলাম, তো সে তো দায়িত্ব নিচ্ছে এবং একটা রাজনৈতিক পরিচয় আসছে। কিন্তু এই ভ্যাকুয়ামে মানে এদের এটা কতটা বোঝেন যে এদের সম্ভাবনা কতটুকু দেখেন? সম্ভাবনার ক্ষেত্রে আমি খুব আশাবাদী না। আমি আশাবাদী এই জন্যই না, কারণ এরা যদি 5ই অগাস্টের পরপর এই দলটা গঠন করত, তাহলে অনেক বেশি আশাবাদী হতে পারতাম। কারণ তাদেরকে একটা ওই সময় তাদের যে জনপ্রিয়তা ছিল এবং তাদের এই সংগ্রামের মধ্য দিয়ে তাদের যে এগিয়ে যাওয়ার যে একটা ছিল, সুযোগ ছিল, সেটা অনেকটা এখন স্তিমিত হয়ে গেছে। এখন অনেক জায়গায় মানে তারা হয়তো মনে করে যে তারা অনেক জনপ্রিয়, কিন্তু জনপ্রিয়তার ব্যারোমিটার তাদের অনেক কমে গেছে, স্বার্থ ঢুকে গেছে, তাদের অনেকের সম্পর্কে অনেক কথা উঠছে। এত কিছুর পরে ওই যে একটা আকাশচুম্বী জনপ্রিয়তার একটা ছিল, সেটা নেমে গেছে। সেটা নেমে যাওয়ার ফলে তারা যে সমস্ত জায়গা থেকে ইনট্যাক্ট নেওয়ার কথা ছিল, সেটা খুব পাবে না। কারণ এখন আন্দোলনের সময় সবকটা রাজনৈতিক দল ছিল এখানে, ছাত্র সংগঠনগুলো, তারা এখন তাদের মাদার অর্গানাইজেশনে অলমোস্ট ফেরত গেছে
এবং যে কয়জন যায় নাই তাদের নিয়ে আবার তাদের ইয়ে হচ্ছে, মানে সংগ্রাম হচ্ছে এখানে কি এক্স শিবির, নন শিবির, এটা নিয়ে আবার এখন লড়াই হচ্ছে। সো সাংগঠনিক ভিত্তিতে আমি মনে করি না যে তারা খুব একটা জোরালো অবস্থানে আছে। আর সরকারের যে একটা মানে ছায়া তাদের উপরে আছে, সেটা আরেকটা কাল হয়েছে তাদের জন্য। এবং এটা তারা যদিও বলে যে আমাদেরকে কিংস পার্টি ট্যাগ দেওয়া ঠিক হবে না, কিন্তু আলটিমেটলি সেই ট্যাগেই তারা যাবে। কারণ এটা কিংস পার্টির যে লক্ষণগুলো তারা নিজেরাই সৃষ্টি করেছে। যেমন মনে করেন আপনি নাহিদ ইসলাম এই দলের প্রধান হবেন, তো ওনার সাথে তো নিশ্চয়ই যোগাযোগ হয়েছে এতদিন ধরে, তাই না? উনি তো সরকারের মধ্যেই ছিলেন। সরকারের মধ্যে থেকে এসে 2 দিন পরে একটা দল গঠন করবেন, এটা তো এত সহজ না। তার মানে কি তার সাথে সরকারের গঠন করা অবস্থাতেই তার সাথে লিঙ্ক ছিল, সরকারের সাথেই লিঙ্ক ছিল। ডক্টর ইউনূস তাদের আশীর্বাদের কথা সরাসরি বলেছেন, তাদের কথা। নাহিদ পদত্যাগ করলেন এবং এখানে আসছেন। আরও 2 জন রয়ে গেছেন অলরেডি সরকারে, মানে ছাত্রদের প্রতিনিধি আরও 2 জন রয়ে গেছেন। তার মানে তারা সরকারেও আছে, বাইরেও আছে। তো তার মানে কি ওইখান থেকেও কিছু আশীর্বাদ পাবে, আবার রাজপথেও তারা আছে। এবারে রাজপথে তাদের সংগ্রামটা আরও কঠিন, কারণ এখানে আওয়ামী লীগ এখন নাই, ধরে নেন আপনি, তাদের অস্তিত্ব বিলীন হয় না, কিন্তু তারা রাজনীতির মাঠে নাই। মাঠে 2টা দল আছে, জামাত আছে, বিএনপি আছে একেবারে সক্রিয়। আমি অন্যগুলোর কথা এখন খুব আনার মতো গণছে না। এই যখন আপনি রাজনৈতিক স্বার্থ নিয়ে মাঠে নামবেন, এতদিন ধরে তো আপনাদেরকে আমরা সমর্থন করে এটা ছিল, তখন ক্ল্যাশগুলো শুরু হবে। এই ক্ল্যাশের মূল ঘটনা হবে ইলেকশন কেন্দ্রিক। তো ইলেকশন কেন্দ্রিক তাদের রাজনীতিতে সেগুলো আরও বড়োভাবে তাদের ফাটলগুলো আরও ধরবে। এখন হয়তো জামাত তাদেরকে সাপোর্ট দিচ্ছে, বিএনপি হয়তো দিচ্ছে না, কিন্তু বিরোধে নাই। কিন্তু রাজনৈতিক দল যখন হয়ে যাবে তখন তো আমি প্রকাশ্যে আসবো, কারণ আমার রাজনৈতিক শত্রু তুমি। আমার 2 জনের লক্ষ্য হচ্ছে ক্ষমতা যাওয়া। আমাদের 2 জনের লক্ষ্য এখন সরকারকে টিকিয়ে রাখা না, সরকারের জায়গায়। এখন তুমিও রাজনৈতিক দল, আমিও রাজনৈতিক দল, আমাদের লড়াই হবে ক্ষমতার জন্য, এবং এটা ন্যায্য, এখানে কোনো ইয়ে নাই। নাহিদ ইসলাম এই দলের মানে প্রধান হিসাবে যাচ্ছেন, তার একটা ক্লিন একটা ইমেজ, যেটা আপনার আন্দোলনের পুরো মুহূর্তে ছিল, সেটা একটা আন্দোলনের টোটাল একটা প্রতিচ্ছবি বলবো আমি। তার যে ইমেজ, সেটা কি সে এখানে দেখাতে পারবে কি না, সেটা একটা বড় প্রশ্ন। এর মধ্যে নাহিদ 6-7 মাসের মতো কাজ করলো, সে কি কাজ করে এসেছে, সেটা একটা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আসবে। তার সম্পদের জমা দেওয়ার কথা ছিল, সম্পদের কি অবস্থা। আজকে একটা বাইরের একটা অনলাইনে, তার দেশের বাইরের একটা অনলাইন, এটা বোধহয় ইকোনমিক রিভিউ বা কোনো একটা, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, আমার কাছে আছে লিঙ্কটা। তো এবং সেখানেও তার সম্পদ নিয়ে কথা হচ্ছে, তার কত সম্পদ আছে। এটা যে মানে আমি বলবো না যে এটা প্রমাণিত ঠিক বেঠিক তো আমরা জানি না, কিন্তু কথাগুলো উঠছে। কারণ হচ্ছে যে আপনি তো পদত্যাগের আগে আপনার কত সম্পদ ছিল তার কোনো লিস্ট জাতি এখনো জানে না, পদত্যাগ করার পরে কত সেটা জানে না। তো এইভাবে আমার মনে হচ্ছে সরকার এবং সরকারের বাইরে এই যে 2 ধারা তারা চলবে, সেটা তাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসাবে দেখা দেবে। প্লাস তারা আরেকটা হচ্ছে যে ডক্টর ইউনূস যদি তাদেরকে আশীর্বাদ দেয়, তারা মনে করছে যে এটা তারা এগিয়ে যাবে, কিন্তু এটাও একজনের কাল হবে। কারণ ডক্টর ইউনূসের আশীর্বাদ থাকা মানে ডক্টর ইউনূস একজন ব্যর্থ রাজনীতিবিদ, সেটা একেবারে মানে করা, মানে প্রমাণিত। উনি রাজনীতির দল খুলে চলে গেছেন, উনি বলেছেন এটা আমার দ্বারা সম্ভব না। আমরা তখন সক্রিয়ভাবে এটা দেখেছি, আমরা কাছ থেকে কথা বলছি, এবং কীভাবে বিদায় নেবেন আমরা পরামর্শ দিয়েছি। রেজাউল করিম রনি, যেটা বলছিলাম, ছাত্রদের যে বা তরুণদের যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, এরা একটা আন্দোলন নেতৃত্ব দিয়েছে, একটা আন্দোলন সারা দেশের জনগণের একটা আকাঙ্ক্ষাকে তারা ধারণ করেছে। সারা দেশের জনগণ তাদেরকে সমর্থন দিয়েছিল, রাজনৈতিক দল তারাও সমর্থন দিয়েছিল। কিন্তু ভোটের রাজনীতি কিন্তু ডিফারেন্ট জিনিস, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন। আর আপনি রাজনীতির প্রসঙ্গ তুলেছেন। আমাদের দেশে তো আমরা রাজনীতি দেখেছি, আমরা আওয়ামী লীগের রাজনীতি দেখেছি, বিএনপির রাজনীতি দেখেছি, জামাতের রাজনীতি দেখেছি, বা বামপন্থী সংগঠনদের একটা রাজনীতি আছে, একটা দর্শন আদর্শ আছে, সবাই সেটা আমরা জানি। এরা এখানে কি বয়ান দিবে বা নতুন বন্দোবস্তের কথা শুনি, এদের এতদিনের কথাবার্তার পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয়, এরা কি নতুন কোনো বয়ান হাজির করতে পারবে?
দেখেন, যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি, এদের রাজনৈতিক দল করার প্রয়োজন পড়লো কেন? ৭১-এও তো অনেক ছাত্র আপনার নির্দলীয় পরিচয় থেকে যুদ্ধ গেছে না, ৯০-এ অনেক দলীয় পরিচয় গেছে, কিন্তু বিরাট সংখ্যক নির্দলীয় ছাত্র সামনের সারিতে ফাইট করছে না। তাদের তো এরকম একটা দল করে রাজনীতিতে আপনার নিজেদের অবস্থান আপনার কি বলে যে প্রকাশ করার প্রয়োজন পড়ে নাই। এখন পড়লো কেন? এখন পড়লো কেন, এটা একটা চিন্তা করার ব্যাপার আছে। এখন পড়লো কেন? কারণ হলো আমাদের এখানে রাজনীতির যে মডেলটাই, যে আওয়ামী মডেল, এই আওয়ামী ফ্যাসিবাদী মডেলটাই কম বেশি সবাই চর্চা করছে, সমস্ত দলগুলো মিলে। কারণ আপনি যখন ফ্যাসিবাদের রিয়েকশনে আপনার রাজনীতি ঠিক করেন, তখন আপনি তার দ্বারা প্রভাবিত হন। যে কারণে আমি বলি যে আওয়ামী লীগের একটা যে সামাজিকীকরণ হয়েছে আওয়ামী মডেলের বিভিন্ন দলগুলোর মধ্য দিয়ে, সেই কারণে আপনার এখানে রাজনীতিটা রয়ে গেছে একটা ট্রাইবাল পলিটিক্সের মধ্যে। মানে আপনি নাগরিক আকারে কে এটা দেখা হয় না, আপনি আওয়ামী লীগ না বিএনপি না জামাত এটা দেখা হয়। দেখে আপনার চাকরি, দেখে আপনার সেবা, দেখে আপনার বাড়ির বিদ্যুতের লাইন, হ্যাঁ, দেখে আপনার শহরের যে ওয়াসার লাইন পাবেন, হ্যাঁ, এই যে ট্রাইবাল এটি, এর মধ্য দিয়ে হয় কি আমাদের এখানে পলিটিক্যাল পাওয়ারটা সবসময় ক্যাপচার্ড বাই এলিটস। এখানে জনগণকে শুধুমাত্র একটা সংখ্যা এবং ভোটের অঙ্কে বিচার করা হয়, এবং সেই ভোটটাও ১৫ বছর ছিল না, ভোটই তো দিতে পারেনি লোকজন। তো সেই রকম একটা জায়গায় একটা রাজনীতি আমাদের লাগবে, যেটা সিটিজেন নাগরিক ভিত্তিক রাজনীতি, সেটা তাদের করতে পারতে হবে। এখন ৫ তারিখের অভ্যুত্থানের পরে যদি ধরেন একদিকে অভ্যুত্থানের স্পিরিট যেটাকে আমরা বলতেছি, আরেকদিকে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং ছাত্র নেতৃত্ব, ফলে ছাত্র নেতৃত্বও আবার তারা অ্যাট দ্য সেম টাইম সরকারের পার্ট, যেটা এখানে আলোচনায় আসলো, একটা অংশ কয়েকজন সরকারের পার্ট, এবং এই সরকারের ব্যর্থতা মোটামুটি কানাও বুঝতে পারে। তো সেখানে আপনার এইরকম একটা অবস্থায় তাদের যে রাজনীতি করতে হচ্ছে, এটা কিন্তু খুবই একটা কমফোর্ট অবস্থার মধ্যে তারা রাজনীতিতে যাচ্ছে তা না। কিংস পার্টির বিতর্ক যদি আমি বাদও দিই, তো তারা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা টাইমে রাজনীতি করতে যাচ্ছে, এবং যে কোনো বিবেচনায় নাহিদ ইসলামকে অভিনন্দন জানাইতে হবে এবং তার এই সাহসের প্রশংসা করতে হবে। এখানে কেউ তো ক্ষমতা চাইতে চায় না। এই যে ধরেন এত উপদেষ্টার বিরুদ্ধে এত অভিযোগ, এত প্রতিবাদ, এত ঘেরাও, এত নিন্দা, কেউ কি ক্ষমতা ছাড়ার আগ্রহ প্রকাশ করছে বা ন্যূনতম ক্ষমতা ছাড়ার লক্ষণ দেখা দিচ্ছে? তো সে ক্ষমতা ছেড়ে দিয়ে জনতার কাতারে আসা, এটা একটা বিরল ঘটনা। এটাকে স্যালুট করতে হবে আমাদের। এটার স্পিড আছে। দেখেন, এই অভ্যুত্থানে একটা কালেকটিভ কর্তা সত্য হবে। এখানে সাবজেক্টিভিটি হলো প্লুরাল, কিন্তু এর নেতৃত্বের সময়গুলোতে কি দেখা গেছে যে ঝাঁকের মাঝখান থেকে নাহিদ আইসা কথা বলতেছিল, কথা বলে আবার ঝাঁকে মিলাই যাচ্ছিল। যা অনেকে কিন্তু এখানে আসছে ফুটেজ খাওয়ার জন্য। নাহিদ কিন্তু ফুটেজ করছিল না। নাহিদ অল্প কথা বলতো, কিন্তু সে রিয়েলি জানতো তার কি করতে হবে, এবং সে ফুটেজ খাইতে আসতো না, সে হাসিনারে খাওয়ার জন্যই আসছিল। ওইটা তো ওই সময় তার দেখে মনে হয়েছিল, লক্ষণ দেখে মনে হয়েছিল। এখন বেসিক্যালি নাহিদ একটা প্রতীকে পরিণত হয়েছে, এবং এইখানে যদি আপনি দেখেন যে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব যদি বলেন, সাধারণ মানে পাওয়ারের ক্ষমতাসীন এলিটসদের প্রতিনিধিত্ব না, এনজিও লর্ডসদের প্রতিনিধিত্ব না, ডিপ স্টেটের প্রতিনিধিত্ব না, এখানে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব যদি বলেন, সেটা তো আপনি এই ছাত্রদের ছাড়া আর কাউকে দেখছেন না। আপনি তার মধ্যে অন্যতম নাহিদ ডেফিনেটলি প্রতীক আকারে। তারা কি পারবে বলে মনে হয় আপনার? সেটা পরের কথা। আমি তো বললাম এটা চ্যালেঞ্জিং, এটা সহজ না। একটা রাজনীতি ডেভেলপ, এইবার রাজনীতি ডেভেলপ করার প্রসেসটা কি ধরেন, তার ফলে এটাকে আপনার স্বাগত জানাইতে হবে। তারপরের কাজটা হলো, আপনি দলটা ইম্পর্টেন্ট না, আরও 16টা দল তো আত্মপ্রকাশ করছে এই 6 মাসে, তাই না? ফলে একটা দল আত্মপ্রকাশ করা একটা বিরাট ঘটনা না। বিরাট ঘটনা হলো যে কনটেক্সটে আপনি একটা নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ফিল করলেন, সেই রাজনীতিটা আপনি প্রপোজ করতে পারতেছেন কিনা। সেই রাজনীতিটা যদি আপনি প্রপোজ করতে পারেন বা যদি নাও পারেন, 5 তারিখের ঘটনাটা কি ঘটাইছে এটা আমাদের বুঝতে হবে। 5 তারিখের ঘটনা বাংলাদেশে বিদ্যমান সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। কারণ কি, এই জেনজি জেনারেশন তারা দেখাইছে বন্দুকের সামনে দাঁড়ায়া, বিদায় পৃথিবী বলে দাঁড়ায়া, যে তারা কোন ধরনের রাজনীতি দেখতে চায় না। এখন কি দেখতে চায় সেটা প্রপোজ করা হলো রাজনৈতিক দলগুলোর কাজ। এখন যেহেতু তারা সরকারও আছে, ছিল কিছু সময়, ফলে এখানকার ব্যুরোক্রেসি কীভাবে ফাংশন করে, এখানের জুডিশিয়ারি কীভাবে, মানে এক কথায় গভর্নমেন্ট, ডিপ স্টেট, এই সম্পর্কে তাদের একটা ধারণা হইল। এবং জনগণ কী চায়, যেহেতু তারা মাঠে আন্দোলনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থানই করে ফেলছে, ফলে জন আকাঙ্ক্ষার জায়গাটাও তাদের ধরেন এক ধরনের অভিজ্ঞতার মধ্যে থাকার কথা। এখন এইটাকে নিয়ে তারা যদি রিয়েলি একটা পলিটিক্স প্রপোজ করতে পারে, আমি দলের কথা বলছি না, ডেফিনেটলি এটার একটা ফিউচার আছে, কিন্তু সেটা ইমিডিয়েট না। এটা একটা কঠিন কষ্টকর পরীক্ষার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে, এবং পার্টি
টা উঠে আসতে হবে ওইটা জিয়া রহমানের মডেল, ওই যে মাঠে ঘাটে হেঁটে জনগণের ভিতর থেকে উঠে আসতে হবে। আপনি পার্টি এখন ফর্ম করতে পারেন, আপনি এখন ঘোষণা দিতে পারেন, কিন্তু এই পার্টির ওনারশিপ, এই পার্টিটা ক্যারি করবে, এই পার্টির রাজনীতিটা ক্যারি করবে যে সাধারণ মানুষ, সেটা মাঠঘাট থেকে উঠে আসতে পারতে হবে। এখন সেইটা মাঠঘাট থেকে উঠে আসতে পারার প্রক্রিয়াটার ক্ষেত্রে ডেফিনেটলি এখানে যারা বড় বড় দল আছে তাদের সাথে আপনাকে প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে, তাদের সাথে আপনার একটা ভালো রকম আপনার কি বলে যে চ্যালেঞ্জ তাদের দিক থেকেও আপনাকে ফেস করতে হবে। ফলে এই সমস্ত চ্যালেঞ্জগুলো নিয়েই আসলে এই দলটার দিকে তাদেরকে যেতে হবে। কিন্তু 5 তারিখের পরে বটম লাইন যেটা হলো কথা, আমাদের একটা পলিটিক্স লাগবে। এই পলিটিক্সটা করতে যদি আমরা ব্যর্থ হই তাহলে এটার কাফারা দিতে হবে। জি, আনিস আলমগীর, এই নতুন যে দল বাংলাদেশে, ধরেন আওয়ামী লীগ নাই, আমাদের অন্য অন্য রাজনৈতিক দলগুলোর যে ট্রেডিশনাল চিন্তাভাবনা বাংলাদেশের জনগণ সেগুলো অনেক ক্ষেত্রে রিজেক্ট করেছে আমাদের এই আন্দোলনের মাইন্ডসেট থেকে আমরা বুঝতে পারি। এছাড়া যদি আপনি খেয়াল করেন যে বাংলাদেশে একটা তরুণ জনগোষ্ঠী আছে, যদি আমরা সেই 16 থেকে 36 ধরি, এদের মধ্যে কিন্তু একটা অনেক চিন্তা চেতনার মধ্যে রাজনৈতিক দলগুলো সেখানে চিন্তাভাবনার থেকে একটা পার্থক্য আছে। এখনকার যে রাজনৈতিক দল বিএনপি জামাত সেটা ধরতে পারছে কিনা, এবং এই যে নতুন রাজনৈতিক দল এরা যদি আসে এদেরকে হয়তো মুখে মুখে স্বাগত জানাবে, কিন্তু এদেরকে এই যে ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো এরা থ্রেট মনে করবে কিনা? তারা থ্রেট মনে করবে রাজনৈতিক দল বিএনপি জামাত, ওইটা তো বললামই, আগে বললাম না আমি থ্রেট মনে করছে। এবং ও যেটা বললো যে রাজনীতি সে কি দিতে পারছে, প্রেজেন্ট করতে পারছে কি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন ট্রেডিশনাল রাজনীতি বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতি চলছে, তুমি খাবে 5 বছর আমি 5 বছর, আমরা ক্ষমতা, ইভেন অভ্যুত্থানের পরেও আমরা দখল বাণিজ্য আমাদের, এইটার বাইরে গিয়ে তারা কি দেখাচ্ছে? তারা কি এটা থেকে মুক্ত হচ্ছে? তারা কি চাঁদাবাজি থেকে মুক্ত? তাদের নামে কি তদবির হচ্ছে না? তারা কি বিভিন্ন জনকে হুমকি দিচ্ছে না? স্বৈরাচারী মেন্টালিটি যেটা, সেই মেন্টালিটি কি তারা ধারণ করছে না? দেখিয়ে দেব, ঘটিয়ে দেব, ডিস্ট্রাকটিভ জিনিসগুলো, এগুলা থেকে সে কি উপহার দিচ্ছে? এই গত 7 মাসে তাদের মেন্টালিটি কী ছিল সেটা তো জনগণ দেখছে। এটার উপরে বিচার হবে যে এই লোকগুলো কি মব জাস্টিস বা মব লিঞ্চিং বললো, জাস্টিস তো কোনো দিন হতে পারে না। মব লিঞ্চিংয়ের যেই প্র্যাকটিস করে আসছে সেটা তারা কতটুকু করবে? স্বাধীনতার প্রশ্ন এখানে সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশে রাজনীতিতে টিকে থাকতে হলে স্বাধীনতাকে অস্বীকার করে কেউ পারবে না। এখন এরা যদি মনে করে যে 71 সাল নাই, আমি 24 সালেই স্বাধীনতা, সেটা একটা বড় প্রশ্ন হিসাবে দেখা দেবে। তারা এখন বলে নাই যে আমরা 71 অস্বীকার করি। যদি তাদের মেন্টালিটি এরকম থাকে, অনেকের মেন্টালিটিটা আছে সেরকম, তারা মনে করে যে না 24ই হচ্ছে সব কিছু, 24 দিয়ে সব কিছু মূল্যায়ন করবে। তারা 32 নম্বর ভেঙে দেয়, সেটা নিয়ে উল্লাস করে। 32 নম্বর শেখ হাসিনার বাপের বাড়ি না শুধু, 32 নম্বর বাংলাদেশের ইতিহাসের একটা অংশ। আপনি যখন সেটাকে যখন ধ্বংস করার পর আপনি উল্লাস করেন এদেরই কেউ কেউ, তখন আপনাকেও আবার মাইন্ড করবে ওরা যে তুমি কি তাহলে ধ্বংসাত্মক রাজনীতি চাও, তুমি কি তাহলে প্রতিহিংসা রাজনীতি চাও। ওর সমর্থ, ও আওয়ামী মুক্তিযুদ্ধের কী হচ্ছে না হচ্ছে এগুলো বিষয় না, মানে ওকে জাজ করবে, ওর মেন্টালিটি জাজ করবে। তাহলে তুমি কি একটা ইনক্লুসিভ সোসাইটি চাচ্ছ? না সেই হাসিনার খালেদার সেই একই রাজনীতি, আমরা যখন খাবো আমরা খাবো, তুমি যখন দূরে থাকো, এবং আমার রাজনীতির সাথে না মিললে তোমাকে জেলে ঢুকাবো। এই যে রাজনীতি, যেটা সেনাপ্রধানও কালকে আপনি যদি খেয়াল করে থাকেন, সেনাপ্রধানের বক্তব্য একই জিনিস, যে বিরোধপূর্ণ রাজনীতি যেটা বাংলাদেশে চলে আসতেছে। দেশ গঠন করতে হলে তো সবাইকে নিয়ে করতে হবে। আপনি আপনার রাজনীতি আছে, কিন্তু আপনার পরাজিত শক্তির মতোই থাকবে, কিন্তু তাকে নিঃশেষ করে না, সে তার মতো থাকবে, তার রাজনীতি থাকবে না। আওয়ামী লীগ এখানে এখন পরাজিত শক্তি, সে যদি রাজনীতিতে জনগণ নিয়ে তাকে নেবে, কিন্তু না, তাকে আমি কেটেই ফেলতে হবে, এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি রাজনীতি করে, তাহলে সেই রাজনীতিও এখানে টিকবে না। তাহলে আমরা আরেকটা বিরোধপূর্ণ রাজনীতিতে যাচ্ছি। ডক্টর ইউনূসের প্রতি মানুষের কি প্রত্যাশা ছিল? শেখ হাসিনার প্রতি মানুষ বিরক্ত ছিল। তার শাসনের সবচেয়ে বড় জিনিস ছিল লুটপাট, গুম, খুন, এগুলোর ভোটারবিহীনতা, ভোট, এগুলোর বাইরে এসে আমরা আরেকটা নতুন স্বপ্ন দেখছিলাম ওনার নেতৃত্বে। তাহলে সেই স্বপ্নটা কোথায়? সেই স্বপ্নদের তরুণরা যাদের ম্যান্ডেট নিয়ে উনি ক্ষমতায় বসলেন, সেই স্বপ্নটাই ছিল যে একটা ইনক্লুসিভ সোসাইটি উপহার দেওয়া জাতিকে, যাতে ভুলে যায় যে বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতি, সেটা থেকে এটা একটা ভিন্ন রাজনীতি। আমাদের দলকে আমরা 53 বছর ধরে যেই পচা দুর্গন্ধের মধ্যে আমরা আবর্তিত হচ্ছি, সেটার থেকে আমরা নতুন একটা ফেজ দেব জাতিকে, নয় শুধু ইন্টারনেট
ইন্টারন্যাশনালি আমরা জানাচ্ছি, কারণ আমরা একটা ইন্টারন্যাশনাল ফেসকে সেখানে রেখেছি। কিন্তু আমরা কি পেলাম? গত 6-7 মাসের চরম ব্যর্থ একটা সরকার আসলো, তার উপদেষ্টারা একটার থেকে একটা অপদার্থ, আইন শৃঙ্খলার কোনো ঠিক নাই, সমাজ ভাগ হইতে হইতে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, আমরা একে অন্যকে দোষারোপ করছি, আমরা যে জায়গাকে হুমকি দিতে পারি, রাষ্ট্রের কিছু লাগে না, অমুক বার্তা দিলে হয়, অমুককে ধরো, অমুককে নামিয়ে দাও, অমুককে পিটাও, অমুক থাকবে কেন, মানে সরকার কার আসলে? এটাই গত 7 মাস ধরে মানুষ খুঁজে পাচ্ছে না। সরকারকে আগে যদি বিএনপির শাসন, আওয়ামী লীগের শাসন, আপনি তো একটা, আমি নিজের কথা যদি বলি, আওয়ামী লীগের শাসন চলতেছে, জানি শেখ হাসিনার শাসন চলছে, জানি এটা কর্তৃত্ববাদী শাসন, সেখানেও তো আমি জানি তাকেই আমি টার্গেট করতে পারছি। এখানে তো টার্গেটে নাই, এখানে আপনি কথা বললে আপনাকে 3 জায়গা থেকে গুলি করবে। এই যে বলবে যে তুই আমাদের বিরুদ্ধে বলছিস, এ বলবে আমাদের বিরুদ্ধে বলছিস, এ বলবে আমাদের বিরুদ্ধে বলছিস, এবং পতিত সরকারের যারা আছে তারাও বলে আমাদের বিরুদ্ধে বলছিস, এবং এরকমও বলতেছে ও আমরা আবার ক্ষমতা আসবো তাই বলে তুমি এই সরকারকে সমালোচনা করছো। মানে উদ্ভট সমাজের মধ্যে আমরা বাস করছি এখন। আচ্ছা, রেজাল্ট রনি, আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে সেনাপ্রধান কতগুলো কথা বলেছে, বিশেষ করে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে, তিনি সতর্ক করেছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলার তো অপেক্ষায় রাখে না, তিনি বলেছেন যে এই যে নিজেদের মধ্যে হানাহানির কারণে এটা হয়েছে, সেটা নিয়ে আপনার সাথে বলে পরিস্থিতি এত বেশি খারাপ কেন হলো, এই 7-8 মাসেও কেন আমরা এটা ঠিক করতে পারলাম না, কিন্তু শুধু পুলিশের নিষ্ক্রিয়তা এইটাই কি দায়ী করা যাবে, অথবা শুধু কি স্বরাষ্ট্র উপদেষ্টারই দায়িত্ব আইন শৃঙ্খলা ঠিক করা? দেখেন, এইটা আমি যেভাবে দেখি বিষয়টাকে, একজন সেনাপ্রধান তাকে নির্বাচনের কথা বলতে হয়। সাধারণত আমরা জানি কি, দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ হলো একটা পরীক্ষিত অ্যান্টি মিলিটারি শক্তি, অ্যান্টি সেনাবাহিনী এস্টাবলিশমেন্ট। কারণ সে মনে করে 75 ইনসিডেন্ট ঘটাইছে সেনাবাহিনী, সেনা বিরোধী একটা শক্তি আওয়ামী লীগ, একটা ক্লাসিক্যালি সেনাবাহিনীর সাথে কখনো আওয়ামী লীগের ট্রাস্টের সম্পর্ক তৈরি হয়নি। অন্যদিকে অন্য দলগুলোর সাথে সম্পর্ক কম বেশি ভালো, মানে আওয়ামী লীগ ইন কম্পেয়ার টু আওয়ামী লীগ। সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু সব কিছু আওয়ামীময় ছিল, আমাদের ইন্টেলিজেন্সিয়া, বুদ্ধিজীবিতা, কালচারাল ইন্ডাস্ট্রি, তো ফলে সেনাবাহিনী মানেই একটা স্বৈরাচারের প্রতীক, হ্যাঁ, জুলুমের প্রতীক, এবং একটা অ্যান্টি সেনা সেন্টিমেন্ট এখানে মেইন স্ট্রিমে খুব ভালোভাবে, এখানে এর জন্য নন পলিটিক্যাল বামপন্থারা অনেকখানি দায়ী, খুব ভালো মতে তারা চাউর করছে। এইরকম একটা কালচারাল এনভায়রনমেন্টে একজন সেনাপ্রধান বারবার বলতেছে যে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা থাকাটা গণতন্ত্রের পথে উত্তরণের ক্ষেত্রে সহায়ক, এবং নির্বাচনের দিকে তাকায়, এবং আপনি 5 তারিখের অভ্যুত্থানের পরে মূল আকাঙ্ক্ষা হলে আপনি গণতন্ত্রের দিকে যাবেন, তাই না? তো সেক্ষেত্রে নির্বাচন একটা অবভিয়াস ব্যাপার, এটা নিয়ে কথা বলার কি আছে, এটা চাওয়ার ব্যাপার কেন এখনো, মানে এটা চাইতে হবে কেন? নির্বাচন হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, না হলে আপনি গণতন্ত্রের পথে হাঁটবেন কীভাবে? এখন নির্বাচনটাই সব ঠিক করে দেবে তা তো না, নির্বাচনটা মিনিমাম, মানে ন্যূনতম প্রক্রিয়া, প্রাইমারি প্রক্রিয়া, আপনি সেইটা নিয়েই যদি কথা বলতে হয় তাহলে তো খুবই দুঃখজনক হয় সেটা। তো সেক্ষেত্রে সেনাপ্রধান, এটা একটা বিরল ঘটনা যে সেনাপ্রধান বারবার বলতেছে যে দেখো এইখানে আজকে আমি মনে করি 5 তারিখের পরে সেনাপ্রধানের যে বক্তব্য, তার চেয়ে গতকালের বক্তব্য খুব ইম্পর্টেন্ট। 5 তারিখের পরে সেনাপ্রধান কথা বলবে, কি বলবে বোঝাই যাচ্ছিল, এটা তো মোটামুটি অভ্যুত্থানের পরে এটা পৃথিবীর সব দেশেই কমন ঘটনা। কিন্তু গতকালকের বক্তব্যটা অনেকের জন্য খুব সারপ্রাইজিং ছিল, বিশেষ করে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কতগুলো বিষয়ে, এবং তার সমস্ত বক্তব্যের পয়েন্টের সাথে আমি একমত না বা অন্য অনেকেই একমত না হয়তো, কিন্তু উনি গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে 2-1টা জায়গা উনি যেটা মানে বলার চেষ্টা করছে বা পরিষ্কার করছে, সেটা আমি মনে করি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হলো। তার মধ্যে একটা যে সেনাবাহিনী ক্ষমতা নিবে না, এটা একটা আশঙ্কা তৈরি হয়েছে। আরেকটা হলো এই যে হানাহানি, উনি হানাহানি শব্দটাই বলছে, এই হানাহানির জন্য আমি মূলত মনে করি যে অভ্যুত্থানের যে ঐক্যটা, সেই ঐক্যটা যেভাবে আপনার বিনষ্ট হয়েছে, ঐক্যটা বিনষ্ট হয়েছে কিসের অভাবে? ট্রাস্টের অভাবে। ধরেন এই সরকার কারা চালায়, এটা একটা যে রহস্যময় কথা বললো না, এই সরকার কারা চালায় এবং কারা চালায় না, এইটা তো হওয়ার কথা ছিল না, কারণ এটা একটা ঐক্যবদ্ধ, আপনার সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ অভ্যুত্থানের শক্তির ম্যান্ডেট পুষ্ট সরকার, তাই না? ফলে সরকারের ক্ষেত্রে ট্রাস্টের ঘাটতিটা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তাদের দূরত্ব তৈরি করছে। সেই দূরত্বের প্রভাব মাঠে ঘাটে, কুয়েটে সব জায়গায় ছড়ায় পড়ছে, এবং যখন এই ক্যাওয়াসটা আপনার একটা বড় আকার ধারণ করতেছে, নানা জায়গায় ছড়াচ্ছে, তার মধ্য দিয়ে তো ধরেন, হ্যাঁ, এখানে তো ধরেন আপনার ধরেন আওয়ামী লীগের আমলে কী করতো, যে লোকটা চাঁদা তুলতো, হ্যাঁ, সে তো ধরেন চাঁদা যদি এখন তুললেও ওই লোকটা তার চাঁদা তুলে না, নতুন লোক তুলে, হ্যাঁ, ও তো চাকরি হারাইছে, তোর তো ব্যস্ত, তার কিছু শিখে নাই,
ওর তো চিন্তাই করতে হবে, ওর তো চলতে হবে, তাই না? তার মানে কি আপনার এখানে যে অরাজকতার যে অবস্থাটা, এটার জন্য মূলত ঐক্য বিনষ্ট হওয়ার একটা বড় কারণ। 2 নম্বর কারণ হইল আপনার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেখেন এই ধরনের অভ্যুত্থানের পরে কখনোই কোনো দেশের শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেওয়া সম্ভব হয় না। তার সাথে অভ্যুত্থানের শক্তি, পলিটিক্যাল নন পলিটিক্যাল সম্মিলিত শক্তির একটা কার্যকর অংশগ্রহণ লাগে। সেটা হয় নাই, যে কারণে অবস্থা এটা। এবং অভ্যুত্থানের পরে একটা ক্যাওয়াটিক কন্ডিশন থাকে, পৃথিবীর সব দেশেই থাকে, এটা আমরি নতুন কিছু না। কিন্তু আমাদের এখানে যেহেতু ডক্টর ইউনূসের সরকার আছে এবং সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর একটা সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে সরকার আছে, এটা হওয়ার কথা ছিল না। অন্য দেশে হইলেও আমাদের এখানে এটা হওয়াটা একদমই উচিত ছিল না। এটা সবাই আশা, এটা সবাই হতাশা, এটা এই হতাশা সবার মধ্যে আছে। তো এটা এখন এই যে আওয়ামী মডেল দেখেন, বাংলাদেশে আগামী দিনের রাজনীতি বিকশিত হবে যে কথাটা বলি, আওয়ামী লীগকে কে কীভাবে ডিল করছে তার উপরে। আওয়ামী লীগকে ডিল করা মানে পার্টি আকারে না, আওয়ামী লীগকে ডিল করা মানে হলো এটা একটা চিন্তা, মতাদর্শ, দর্শন আকারে। আপনি যদি মনে করেন যে চাঁদা ওঠানো আমার অধিকার, আপনি যদি মনে করেন এখনও আপনি ঘুষ দিয়ে চাকরি নেবেন, আপনি যদি এখনও মনে করেন আপনার লোকরে যোগ্যতা যাই থাকুক বড় পত্রা দিবেন, আপনি যেই দলই করেন আপনি আওয়ামী লীগ। এই যে আওয়ামী মডেল, এর বাইরের থেকে বাইরে বের হওয়ার জন্য একটা রাজনীতি আমাদের দরকার। সেই রাজনীতির আকাঙ্ক্ষাটাই হলো 5 তারিখের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এখন সেই আকাঙ্ক্ষার মধ্যে দেখেন এখানে আওয়ামী লীগের এখনকার কন্ডিশনটা আমি যেটাকে বলি যে একটা লেট ফ্যাসিজমের মধ্যে আমরা আছি। এই ফ্যাসিজম উইদাউট হাসিনা, কিন্তু স্টিল নাও আমরা একটা ফ্যাসিজমের মধ্যে আছি। এই ফ্যাসিজমটা আপনি মোকাবেলা করার জন্য আপনাকে একটা নাগরিক ভিত্তিক রাজনীতির প্রস্তাবনা করতে হবে। এখন নাগরিক ভিত্তিক রাজনীতির প্রস্তাবনার ক্ষেত্রে সেক্ষেত্রে 1 নম্বর কাজ হলো আওয়ামী লীগকে আপনি ভিকটিম না বানাইয়া, যেটা আমরা বলি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়ার মধ্যে আনেন। আওয়ামী লীগের যারা ক্রিমিনালস, দোজ আর আপনার এই হত্যাকারী এবং যারা সমর্থক, তারাও তো প্রতারিত। তারা একটা ফ্যাসিস্টিক ইডিওলজিকে রাজনীতি মনে করছে। ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন যেটার সাথে কিছু লোকজন মিলে লুটপাট করে। তো এইরকম একটা সংগঠন এবং তার সমর্থকদের আপনার দেশে রেখে পালাই গেল তার নেত্রী, ফলে তারাও ট্রমাটাইজ। ফলে আপনার আওয়ামী লীগের লোকজনকে একটা পলিটিক্যাল উইন্ডো দিতে হবে, সেটা আওয়ামী লীগ না, তাকে নিয়েই আপনার দেশ গঠন করতে হবে। এখন আওয়ামী লীগ কি? আপনার আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি। আওয়ামী লীগ কি? আপনার আমার ভাই। এখন আপনার আমার ভাইকে আপনি কী করবেন? পিটায় মেরে ফেলবেন? এটা তো আপনার সমাজেরই অংশ, ইভেন আপনার পরিবারের অংশ, তাই না? তো ফলে এখানে তো আপনার ক্লিনজিংয়ের পলিটিক্সটা চলবে না, আপনাকে একটা হিলিংয়ের পলিটিক্স লাগবে। তো হিলিংয়ের পলিটিক্সের জন্য আমি যেটা শুরু থেকে বলতেছি, আমাদের একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া লাগবে, যেটা সাউথ আফ্রিকাতে হয়েছে, যেটা আপনার জার্মানিতে হয়েছে, ডিনাৎসিফিকেশনের মতো করে আমাদের আওয়ামীকরণ প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আপনার নতুন রাজনীতি দাঁড়াবে। এখন নতুন রাজনীতির কথা আমরা যেটা বলছি, সেটা আসলে নতুন রাজনীতি না, এটা হলো পুরানা রাজনীতি। যেটা কি? সেটা হলো নাগরিক অধিকার ভিত্তিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা চাই। জি, পুরানা আকাঙ্ক্ষায় নতুন করে বাস্তবায়ন চাই। আরেকটা হলো কেন 5 তারিখ ইম্পর্টেন্ট। 5 তারিখ ইম্পর্টেন্ট, পৃথিবীতে যখন একটা জনগোষ্ঠীর জীবনে যখন একটা নতুন অভ্যুত্থানের ঘটনা ঘটে আপনার, তখন একটা শ্রেণী যখন ক্ষমতাচ্যুত হয়, তখন সেই বিজয়ী শক্তি, চিন্তা, চেতনা, তার ধারণার আলোকে ইতিহাস গঠিত হয়, এটাই বাস্তবতা। ফলে 5 তারিখ আপনি 71-এ দেশের স্বাধীনতা পাইছেন, কিন্তু 5 তারিখে আপনি পাইছেন হলো রাজনৈতিক স্বাধীনতা। 54 বছরে আপনার রাজনৈতিক স্বাধীনতা কায়েম হয়নি। রাজনৈতিক স্বাধীনতা থাকলে ফ্যাসিবাদ কায়েম হইতো না। তাহলে রাজনৈতিক স্বাধীনতা ছাড়া দেশের স্বাধীনতা কথাটার কোনো অর্থ থাকে না। তার মানে 71-24 মুখোমুখি না, 71-24 একে অপরের পরিপূরক। তাহলে এই পরিপূরক অবস্থাটাকে আপনি যদি অ্যাকনলেজ করেন, করে 24-এর যে গণতান্ত্রিক নাগরিক ভিত্তিক মানুষের সার্বভৌম ক্ষমতার আকাঙ্ক্ষা ভিত্তিক যে রাজনীতি, সেটাকে যদি আপনি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এবং প্রাতিষ্ঠানিক পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আনতে পারেন, তাহলেই তো দেশ দাঁড়ায় যায়। জি। আনিস আলমগীর, আমি যে প্রসঙ্গ বলছিলাম, এখন সবচেয়ে আলোচনার বিষয় বোধহয় আইন শৃঙ্খলা। আপনি দেখেন যে আইন শৃঙ্খলা খুবই নাজুক পরিস্থিতি। সোকল ডেভিল হান্ট শুরু হলো, কোথায় ডেভিল কতটা হান্ট হয়েছে আই ডোন্ট নো। কিন্তু এই পরিস্থিতিতে কেন আমরা পড়লাম? মানে আমাদের সামর্থ্যের অভাব নাকি সদিচ্ছার অভাব? মিসিং লিঙ্কটা কোথায়? সাংবাদিক হিসেবে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমি জানি না, হয়তো অনেকেই দ্বিমত করবে, আমি এটা আগেও বলেছি। এই মিসিং লিঙ্কটা হচ্ছে যে ও যেটা বললো যে আমাদের যে কোনো দেশের অভ্যুত্থান পরবর্তীতে রাজনীতি যে মানে যেটা থাকে, টালমাটাল পরিস্থিতি থাকে, আমাদের এটা থেকে আমাদের ওভারকাম করা দরকার ছিল, কারণ আমরা এখানে সম্মিলিতভাবে একটা স্বীকৃত সরকারের ইয়েছি। কিন্তু পাশাপাশি আমরা এটাকেও দেখেছি যে যারা সহযোগিতা করার কথা আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারা সহযোগিতা করে নাই। তারা নিজেই লিঞ্চিংয়ে লিপ্ত হয়েছে, তারা নিজেই নিজের হাতে আইন তুলে নিয়েছে, তারাই
এক দলকে পিটিয়ে সেই জায়গাটা দখল করছে। সো এবং তারাই আবার ওই যে আপনি ডেভিল হান্ট খুঁজতেছেন, তারা তখন আওয়ামী স্বৈরাচার খুঁজতেছে, যে যাকে যেভাবে পাচ্ছে লেভেল দিয়ে দিচ্ছে। এটা একটা, এই কালচারটা কার্যকর এখনো পর্যন্ত আছে। সেকেন্ড যেটা দাঁড়িয়েছে, যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদের তো বিপর্যস্ত অবস্থা গেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এরপরে যেটা শুরু হয়েছে তাদের আতঙ্ক, তারা কোনো একটা কাজ করতে যাচ্ছে, 19-20 হচ্ছে, মব যাচ্ছে সেখানে, তো ওই লোক কীভাবে কাজ করবে? এবং ওই মবকে আবার আপনি জাস্টিফাই করছেন আপনার রাষ্ট্র তরফ থেকে, হ্যাঁ তোমার এটা উচিত হয় নাই। তো তারা তো মোরালি ডাউন হয়ে গেছে। সেনাপ্রধানের কালকের বক্তৃতাতেও তো তাই আছে যে আমাদের যে ইনস্টিটিউশনগুলো, আপনি ডিজিএফআই বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, আনসার বলেন, আরও যা যা আছে, এনএসআই বলেন, সব জায়গায় কিন্তু এই বাহিনীর লোকেরাই আছে, সশস্ত্র বাহিনীর লোকেরাও ওইখানে আছে। ইনস্টিটিউশনগুলো একদিনে গড়ে ওঠে নাই। আপনি রাতারাতি তাদেরকে মানে ইয়ে করছেন, মানে মানে আন্ডারমাইন করছেন। তো এই আন্ডারমাইন করাতে আমাকে যদি আপনি আন্ডারমাইন করেন, তা আমি আমার যে চেয়ারে বসেছেন সেটা আমি কিভাবে এক্সিকিউট করব? আমি তো পারছি না। শুরুটাই করে দিল এই যে সাখাওয়াত সাহেবকে ইয়ে করে, যা সাখাওয়াত সাহেব হতে পারে না, সে আওয়ামীদের প্রতি তার দরদ দেখেছে। কী দরদ দেখেছে আমি তো জানি না। উনি তো এই যে কথাটা বলছে সেটাই বলছে, ও আমার ইন্টিমেট এনিমি, আমি তারে কী করে এই দেশ থেকে কাটা ফেলাইয়া ইয়ে করে দেবে। বলছে তারা রাজনীতি করবে, তাদের রাজনীতি করা যদি তাদের যদি গ্রহণযোগ্য থাকে। না, সে রাজনীতির কথা বললো কেন? তাকে সরাও। তাকে সরাও তার মানে হচ্ছে এখানে যে আসবে সে কথা বলতে গেলে তাকেও সরাও। যে কথা বলতে পারবে না, কথা বলার অধিকারটুকু তখন তাদের হারিয়ে গেছে। তারপরে যাকে তারা নির্বাচন করলো এই পদের জন্য, সবচেয়ে অযোগ্য অথর্ব একটা লোককে এনে চেয়ারে বসিয়ে দিল। এই লোকটার কারণ, এই লোকটা যদি যতদিন থাকে, আমি কিভাবে পরিচালিত হব? আমার বসকে, এটা আমি তো দেখবো তো, আমার বসের আশীর্বাদ কতটুকু, বসের ডিরেকশন কতটুকু, কতটা ন্যায্য অন্যায্য, এগুলোতে দেখবো তো। তো পুলিশের মধ্যে 2 লক্ষ পুলিশের মধ্যে কত পুলিশ মানে তাদের জীবন দিয়েছে, কত পুলিশ তাদের এই আন্দোলনে আহত হয়েছে, কত পুলিশ মামলার শিকার হয়ে পালাই বেড়াচ্ছে, আর কয়জন সহি আছে? তো আপনি একটা দীর্ঘ যে শেখ হাসিনার যে দীর্ঘ শাসন, তো এগুলো তো সব খুঁজতে গেলে তো সবগুলো আওয়ামীকরণ করা আছে। তা আপনি আওয়ামীকরণ করার মধ্যে তো সৎ অফিসার যারা আছে তাদেরকে রিওয়ার্ড দেন, তাদেরকে করেন। কিন্তু রাতারাতি যদি আপনি সব কিছু করে ফেলতে পারেন চান, তাহলে তো হবে না। রাতারাতি করতে হলে ঠিক আছে, আমরা আরেকটা নিয়োগ দেব, এদের সবগুলোর, যেমন কতগুলোর আপনি দেখছেন যে যারা 18 ইলেকশন বা আদার ইলেকশানে, ভুয়া ইলেকশনগুলোতে সহযোগিতা করেছে, তাদের চাকরিচ্যুত করছে, দ্যাটস গুড ওয়ান। যে এরা জড়িত ছিল, আমার নিজ চোখে দেখা, এরাই ইলেকশন করছে। আওয়ামী লীগ সরকারকে যদি ডুবিয়ে থাকে, এরাই ডুবিয়েছে। আওয়ামী লীগ সরকার বলে নাই আমার রাতে ভোরে ভোরে ইয়ে দিয়ে দে, এরাই দিয়েছে। সে এদেরকে যদি সাজা দেওয়ার থাকে যথাযথভাবে দিয়েছে, এবং ডিসি যেগুলো জড়িত ছিল তাদেরকেও যাওয়ার যথাযথ ছিল। কিন্তু তার রিপ্লেসমেন্ট কি? আমি ধীরে সুস্থ করব, তার রিপ্লেসমেন্ট আনবো। আমি আমেরিকান সরকারের স্টাইলে যদি চালাতে চাই, আমার এক সরকার, এই সরকারে যারা ছিল আমি তাদের একটা লেয়ারে আমি সবগুলোর বাদ দিয়ে দেবো, আমি নতুন আনবো। নতুন আনার লোক তো অভাব নাই, আপনি আনতে পারলেন না কেন এত দিন ধরে? আবার শুধু এদের অভিযোগ করছেন এরা স্বৈরাচারের দোসর, এরা এখনও আগের সরকারের সাথে সম্পর্ক আছে, হাবি যাবে। তো আগের এ তো কামলা, এ তো যে সরকার আসবে তার কাজ করবে। সেই সময় যে কাজ করেছিল সে তো কামলাগিরিই করেছে, সে তো নিজের থেকে যেটা করেছে তাদেরকে সাজা দেন, অতিরিক্ত যারা করেছে। তো এই যে মানে মানে কিভাবে পরিচালনা করবে এই জায়গাটা ঠিক নাই। এবং এই জায়গাটার ব্যর্থতা সবচেয়ে বড় হচ্ছে আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নিজেরই। উনি যতদিন এই পদ থেকে সরবে না, আপনি মানে গ্যারান্টি নিতে পারেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হবে না। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যেটা নির্বাচন নিয়ে কথা বলছিলেন, আমরা তো নির্বাচন হবে, কিন্তু সেই রকম নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে সরকার আসবে, সেই সরকার এসে আরেকটা ফ্যাসিবাদী সরকার হবে না। তার জন্য প্রয়োজনীয় কত সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু সংস্কারের কথা বলে তো অনন্তকাল তো চলতে পারে না। কিন্তু একটা সম্ভাব্য নির্বাচনের কথা হচ্ছে ডিসেম্বর হতে পারে, কিন্তু স্পেসিফিকভাবে কেন বলা যাচ্ছে না যে ডিসেম্বরে নির্বাচন হবে, বা এই জায়গাটা একটা পরিষ্কার কেন করা হচ্ছে না? রাজনৈতিক দলের মধ্যেও কিছুটা সংশয় আছে, জনগণের মধ্যেও একটা আছে, সরকারের দিক থেকে কেন একটা ক্লিয়ার মেসেজ দেয়া হচ্ছে না? এখানে দেখেন, একটা কিছু লোকজনের একটা ধান্দা হইল কি, এটাই একটা অভ্যুত্থান, এটা পপুলার আপরাইজিং,
এটাকে একটা বিপ্লব আখ্যায়িত করে একটা বিপ্লবী উত্তেজনায় তারা ভুগতেছে। এটা কোনো বিপ্লব না। আপনার মিলিটারি আপনার হাতে নেই, জুডিশিয়ারি আপনার হাতে নেই, ব্যুরোক্রেসি আপনার হাতে নেই। এখনও দেশ চালাচ্ছে আওয়ামী আমলা, হ্যাঁ, সচিব, একটা আওয়ামী পরিসর আর কি ধরেন এক করতে, এই জন্যই কি আওয়াজ চারদিকে। তো আপনার সেখানে এটা একটা পপুলার অভ্যুত্থানটাকে বিপ্লবী মনে করে, এবং কিছু লোক মনে করে যে এর মধ্যে মিলিটারি একটা অংশকে সাথে নিয়ে রেখে, হ্যাঁ, সংস্কারের নামে ত্বরান্বিত করে তারা ক্ষমতাটাকে ইয়ে করবে, একটা বিপ্লবী উত্তেজনায় ভুগতেছে। এদের মধ্যে কিছু ধরেন আপনার ডুগডুগি বাবা, হ্যাঁ, ভণ্ড সাধু টাইপের কিছু লোকজন আছে, আমি আর নাম বলছি না, হ্যাঁ, এই কিছু দেহতত্ত্ববাদী খাটাস টাইপের লোকজন, তারা হইলো আপনার একটা চক্রের মধ্যে, হ্যাঁ, বিভ্রান্ত করে, এবং কিছু পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, এটাকে আবার ধরেন কী বলে, এটা খপ্পরে পড়ছে। যেই কারণে এখানে যে আসলে একটা জনগণের ম্যান্ডেট পুষ্ট সরকার ছাড়া এই দেশ চালানো যাবে না। দেখেন, এখানকার রাজনৈতিক দলগুলোর যত সমস্যাই থাকুক, একটা জিনিস হলো আমাদের দেশের মানুষ কিন্তু পলিটিক্যাল না, এরা হলো দলাদলি করে। এবং আওয়ামী লীগ কোনো দল না, এটা বললাম তো, এটা একটা লুটপাটের সিন্ডিকেট ছিল। ফলে আপনার এখানে রাজনীতির বিকাশ শুরু হবে কখন? যখন আমরা এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এইটা বাস্তবায়ন করতে পারবো। এবং সেটা আপনি কীভাবে বাস্তবায়ন করবেন? সেটা একটা ট্রুথফুল রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে, একটা জাস্টিসের মধ্যে দিয়ে বাস্তবায়ন করতে হবে। ভিকটিম বানায় না, ভিকটিম বিকাম কিলার্স। কিন্তু সরকার, আমি শেষ করি। ফলে এখন আপনাকে যে নির্বাচনটা লাগবে, সেই নির্বাচনের আগে আপনার, হ্যাঁ, সংস্কার কিছু লাগবে। সেই সংস্কারগুলো কে করবে? সেই সংস্কার করার জন্য অবশ্যই একটা পলিটিক্যাল ম্যান্ডেট লম্বা সময় ধরে লাগবে। কিছু সংস্কার আছে রাতারাতি করা যায়, 2 দিন 10 দিনেও করা যায়, কিছু 6 মাসে, কিছু 2 বছরে, কিছু 10 বছর লাগবে। তো সেটার জন্য তো আপনি ম্যান্ডেট, এবং এই অভ্যুত্থানকে ম্যান্ডেট হিসাবে যারা আখ্যায়িত করতেছে তারা এই ভুলটা করতেছে যে অভ্যুত্থানে তো ম্যান্ডেট দিয়েই দিছে। নো, অভ্যুত্থানের মধ্য দিয়ে ম্যান্ডেট দিয়ে দিছে মানুষ কোন ধরনের রাজনীতি দেখতে চায় না সেটার, কিন্তু কোন ধরনের রাজনীতি লাগবে, হ্যাঁ, সেই ব্যাপারে তো এক এক দলের এক এক পজিশন। কারণ এই দলগুলো তো অভ্যুত্থানের মধ্যে ছিল, তাই না? তো সেক্ষেত্রে তো তারা আপনার অনন্তকাল সময় দিবে না, তারা চাইবে। এবং এখানে যারা ধরেন, আমি পার্টিকুলারলি বিএনপির কথা যদি বলি, বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, এবং তার সামনে আসলে নির্বাচন ছাড়া, জনগণের ভোট ছাড়া, এবং বিএনপি যদি মনে করে এই দলটি, এই রাজনৈতিক সংগঠনটি নেতা নির্ভর, হ্যাঁ, নেতারা যদি মনে করে, এটা ভুল করে, এটা জনগণ নির্ভর। নেতা নির্ভর হলে 15 বছরে দল ভ্যানিশ হয়ে যেত। নেতা নির্ভর না, এটা সিম্পলি আপনার জনগণ নির্ভর দল, হ্যাঁ, পিপলস নির্ভর দল। এখন এই জনগণের নেতা আছে ডেফিনেটলি, হ্যাঁ, এই যে এখন জনগণ তো ভোট দিতে চায়, জনগণ তো মানুষ, রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক আপনার, তার ডিরেক্ট সভারেন এন্টিটি হিসাবে জনগণ যে সম্পর্কিত হবে, তার ওয়েটা কি? ভোট ছাড়া আর তো কোনো ওয়ে নাই। ফলে যারা এই ধরনের বিপ্লবী উৎকল্পনায় ভোগে, তারা একটা, আমি মনে করি একটা গভীর একটা ষড়যন্ত্রের পার্ট আকারে, এবং তারা গভর্নমেন্টের মধ্যেও আছে, কিছু অংশ আছে, হ্যাঁ, যেই কারণে এই ট্রাস্টটা তৈরি হচ্ছে। এবং এই সমস্যাটা কেন তৈরি হচ্ছে? বিকজ অফ এই গভর্নমেন্টের মোটিভ, একটা অংশের মোটিভের ব্যাপারে বড় রাজনৈতিক দলগুলোর সন্দেহ রয়ে গেছে, তারা বিশ্বাস করতে পারতেছে না। ফলে যখন আপনি ট্রাস্ট থাকবে না, তখন তো আর বিশৃঙ্খলা ছাড়া আর কোনো কিছু আপনি দেখতে পাবেন না। ফলে ট্রাস্টের সম্পর্কটা গড়ে তুলতে হবে। এবং আমি যেটা বলবো, 5 তারিখের আলোকে আমাদের অবশ্যই একটা ইনসাফপূর্ণ, একটা এমন একটা রাজনীতি লাগবে যেটা জনগণের ভেতর থেকে উঠে আসতে হবে, এবং কতগুলো বিজনেস এলিট, পলিটিক্যাল এলিট এবং মাফিয়া দ্বারা পাওয়ারটা ক্যাপচার হবে না। জনগণ নিজেকে যেন এম্পাওয়ার মনে করতে পারে, সে যেন নিজে ডিরেক্ট ক্ষমতাশীল, তার হাতে ক্ষমতা আছে, সে নিজেকে মর্যাদাপূর্ণ মনে করতে পারে। এরকম একটা রাজনৈতিক প্রক্রিয়া আমাদের শুরু করতে হবে। হ্যাঁ, সেটা শুরু না করতে পারলে আসলে আমার মনে হয় আমরা যেগুলো বলতেছি এটা কোনো কাজের কাজ। আমি যেটা প্রশ্ন করছিলাম সেটা উত্তর কিন্তু আপনি, ডিসেম্বরে নির্বাচন হবে কিনা, হ্যাঁ, এখন ডিসেম্বরে ঘোষণাটা কেন সরকার দিতে পারছে না? ঘোষণাটা দিতে পারছে না বিকজ অফ সরকার। সরকার কে দিবে ঘোষণা? ইউনূস সাহেব বললো হ্যাঁ ডিসেম্বর, ইউনূসের প্রেস উপদেষ্টা বলতেছে আবার মার্চ এপ্রিলও হইতে পারে। তো ফলে সরকারের দিক থেকে ঘোষণার ব্যাপারেও তো কথাটা একরকম না, কথাটা বিভিন্ন রকম হচ্ছে। নির্বাচন ডিসেম্বরে হবে কিনা এই কথা তো আমি এখান থেকে বসে বলতে পারবো না, কারণ আমি তো সরকারের কেউ না। নির্বাচন ডিসেম্বরে, এখন পলিটিক্যাল ঘোষণা, সরকার ঘোষণা দিচ্ছে না কেন? এটাই তো বললাম এতক্ষণ, সরকার ঘোষণা দিচ্ছে না কারণ হলো সরকারের মধ্যে যে চক্রটা, তারা তো নির্বাচনকে জরুরি মনে করতেছে না। তারা মনে করতেছে ম্যান্ডেটই হইলো, এই অভ্যুত্থানই হইলো ম্যান্ডেট, রাজনৈতিক বন্দোবস্ত হইলো অভ্যুত্থান। কারণ এরা তো বিপ্লবী উৎকল্পনায় ভুগতেছে, বিপ্লবী উত্তেজনায় ভুগতেছে, ওরা তো বুঝে না যে এটা। শেষ করবো আনিস আলমকে, যদি 2 মিনিট যোগ করতে চান। সেটা হচ্ছে যে আপনি যে ভোটাধিকার নিয়ে কথা হচ্ছে, ভোটাধিকার তো হরণ করার জন্য এই সংস্কার কমিশনই আবার প্রস্তাব দিয়েছে। আপনার স্থানীয় সরকার নির্বাচন বলতেছে যে আপনার ডাইরেক্ট ভোটে হবে না, স্থানীয় সরকার নির্বাচন হবে যে আপনি আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন করবেন, মেম্বারগুলো নির্বাচন করবেন, ওরা কাউন্সিলর কতগুলো ওরা ভোট দেবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা
তিনটাকে বলতেছে এই বেসিক ডেমোক্রেসি স্টাইলে ভোট দিতে হবে, যেটা আইয়ুব খান করে গেছিল। আর যেটা জেলা পরিষদ, সেটা আপনি ডাইরেক্ট ভোট দেবেন, যার সাথে আপনার কোনো সম্পর্কই নেই, যাকে আপনি চিনেন না। তো এরা তো উদ্ভট চিন্তা নিয়ে এদের নিজস্ব চিন্তাগুলো এখানে চাপানোর জন্য এমন ব্যবস্থা করতেছে যাতে এটা নিয়ে সংঘর্ষ হয়ে আরও দীর্ঘায়িত হয়। আপনার রাষ্ট্র পরিবর্তনের, আপনার সংবিধান পরিবর্তনের আপনি প্রস্তাব দিতে পারেন, কিন্তু আমূল এমন কিছু চেঞ্জের প্রস্তাব আনতেছেন। আপনার তো সব কিছু বাস্তবায়ন করার ক্ষমতাও নাই, ম্যান্ডেটও নাই। আপনার এগুলো বাস্তবায়ন করবে একটা নির্বাচিত সরকার। কারণ আপনার এই নির্বাচিত সরকার কমিটমেন্ট করবে আপনাকে যে তারা কি করবে, জনগণ এটা দেখবে তারা কতটা কমিটমেন্ট পূরণ করতে পারছে না পারছে। কিন্তু আপনি সংস্কার বাস্তবায়ন পর্যন্ত যদি বসে থাকেন তাহলে তো হবে না। এখন তো মানুষ চাচ্ছে যে যত শীঘ্রই সম্ভব ভোট দিয়ে আপনি যান বাবা, আপনি যেই ক্ষমতায় তাকে দায়িত্ব দিয়ে যান, আমরা একটা নির্বাচিত সরকার দেখতে অনেক চাই। ধন্যবাদ আনিস আলমগীর। সময় থাকলে আরো তো আলোচনা করতাম, কিন্তু জনগণ তো বারবার প্রতারিত হয়েছে। ভোট দিয়েছে, কখনো ভোট দিতে পেরেছে, কখনো পারেনি, কিন্তু যে রাজনৈতিক দল এসেছে কেউ জনগণের কথা রাখেনি। এখানে তো ভোটের কথা বলে আবার ভোট না দেওয়ার কথা বলতেছে। না, সেটাই তো, মানে জনগণের ভোটই তো একমাত্র, ভোট দিতে পারলেও যেটা বলছে রনি ভাই, বলছে যে রাজনীতিটা দরকার, জনগণের নাগরিক যে ইয়েটা, মানে তাদের যে চাহিদা সেটা পূরণ হওয়া দরকার। এই দলান্ধ যে রাজনীতিটা হয়েছে, একটা দল আমরা 15 বছর, আবার কি 15 বছর একটা যে কোনো একটা ভোট দিয়ে আবার সেই 15 বছর সেই ঘেরাটোপের মধ্যে পড়ে যাবো। যাক, আজকে সময় নেই, আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো। আনিস আলমকে অনেক ধন্যবাদ, রেজাউল করিম রনি আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।